বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ বুধবার 20 জানুয়ারি 2021। কেবিটিভি লন্ডন আয়োজিত টক শো দ্য মিররে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি কবির আহমেদ বাহার। টক শো দ্য মিরর একটি উন্মুক্ত অনুষ্ঠান। যে কোনো দল মতের ব্যক্তি আমাদের সাথে সংযুক্ত হয়ে তার দল বা মত বা মনের অভিব্যক্তি এখানে প্রকাশ করতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের টক শোর আজকের আলোচ্য বিষয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ক্ষণজন্মা এক মহাপুরুষ। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে সংযুক্ত আছেন সম্মানিত অতিথিবৃন্দ। আমি আপনাদের সাথে আমাদের অতিথিবৃন্দকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সবার পরিচিত প্রিয় মুখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক বাহক, সাবেক মন্ত্রী মহোদয়, জনগণের ভোটে বারবার নির্বাচিত বাংলাদেশের গণমানুষের নেতা, জাতীয় সংসদের সম্মানিত সাবেক সংসদ সদস্য, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের নিপুণ কারিগর, সুসংগঠক, সুষ্ঠু রাজনীতির অনন্য উদাহরণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সিনিয়র সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আরো সংযুক্ত হবেন আরেক প্রিয় মুখ, চট্টলার গর্বিত পুরুষ, বিশ্ব বাণিজ্যে যিনি সফলতার সহিত বাংলাদেশের বাণিজ্য ব্যবস্থাকে সুদৃঢ় অবস্থানে এনেছিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের একজন কাণ্ডারি, জাতীয়তাবাদের ধারক ও বাহক, সাবেক মন্ত্রী মহোদয়, জনগণের বারবার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির আরেক সম্মানিত সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের সাথে সংযুক্ত আছেন বাংলাদেশ সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষাবিদ, সাবেক উপাচার্য, হাজার হাজার ছাত্র এবং মানুষ গড়ার কারিগর জনাব প্রফেসর ডক্টর আফম ইউসুফ হায়দার। আজকের অনুষ্ঠানের শুরুতেই আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। মুক্তিযুদ্ধ মানেই একটি বাংলাদেশের স্বাধীন মানচিত্র, একটি স্বাধীন জাতির গর্বের ঠিকানা, যাদের অক্লান্ত ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে এদেশের স্বাধীনতার লাল সূর্য উদিত হয়েছিল, তারা হলেন জাতির সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তান, জাতীয় বীর। বাংলাদেশের নাম মানেই কিছু নামের গর্বিত স্পন্দন। শেরে বাংলায় ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, যাদের নামের ব্যঞ্জনার সুর মানে বাংলাদেশ, একটি স্বাধীন বাংলাদেশ। তাদের মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে পরবর্তীতে একজন সফল মুক্তিযোদ্ধা এবং প্রথম রাষ্ট্রপতি হিসাবে নিজেকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন। আজ তার শুভ জন্মদিন, তার শুভ জন্মবার্ষিকীতে তার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 85তম জন্মবার্ষিকীতে ক্ষণজন্মায় এই মহান পুরুষের জীবন আলোক্য নিয়ে আলোচনা। এই বিষয়ে আলোকপাত করার জন্য আমি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাবেক উপাচার্য জনাব আহম ইউসুফ হায়দার আপনার কাছে জানতে চাচ্ছি, স্যার, একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একজন মুক্তিযোদ্ধা, একজন স্বাধীনতার ঘোষক, সেনা প্রধান এবং প্রথম রাষ্ট্রপতি, আপনার দৃষ্টিতে তার কোন সময় দিকে আপনি সফল বলে মনে করেন? আপনি যদি আমাদের মাধ্যমে জাতির উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে তুলে ধরেন। জনাব ইউসুফ হায়দার। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মিস্টার কবির আহমেদ বাহার। আজকে এই আলোচনা সভায় উপস্থিত সর্বজন শ্রদ্ধেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, একজন সফল কয়েকবারের মন্ত্রী
একজন সফল মন্ত্রী। আপনি প্রথমে যেভাবে বলেছেন যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে নিপুণভাবে গড়ে তুলেছিলেন, কিন্তু তার এখন যে বেহাল অবস্থা সেই প্রসঙ্গে নাইলে নাই গেলাম এখন। হ্যাঁ, তো এবং এখনকার স্বাস্থ্য ব্যবস্থা কেন সমস্ত ব্যবস্থায় দুর্নীতিতে এমনভাবে মানে আচ্ছন্ন হয়ে আছে যে ওখানে মানে আসলে মোশাররফ সাহেবদের মতো লোকেরা যদি না থাকতো তো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এখন খুঁজেই পাওয়া যেত না। যাই হোক, এবং উনি বর্তমানে উনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির একজন সিনিয়র মেম্বার। তারপরে পরে আমাদের সাথে যোগদান করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী, উনিও একজন সফল মন্ত্রী এবং উনি কি বলে স্ট্যান্ডিং কমিটির সদস্য। এবং উপস্থিত দর্শক শ্রোতা সবাইকে আবার সালাম শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত এবং অত্যন্ত হাম্বল সাবমিশন বা প্রেজেন্টেশন আমি উপস্থিত করতে যাচ্ছি। জিয়াউর রহমানের কোন দিকটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে? আসলে এটা একটা বিরাট প্রশ্ন। আমি যদি মনে করি শিক্ষা ব্যবস্থার কথা, তাহলে বলবো তাহলে স্বাধীনতা মুক্তিযুদ্ধে তার অবস্থান। অতএব জিয়াউর রহমান এমন একটা ব্যক্তিত্ব, তার বাংলাদেশের ইতিহাসের সাথে প্রতিটি ক্ষেত্রে প্রতিটা বিষয়ে যদি আলোচনা করতে চায় জিয়াউর রহমান সাহেবের নাম আসবে। আপনি দেখেন, এবং উনি একজন সত্যিকার অর্থে ক্ষণজন্মা, এবং আল্লাহ পৃথিবীতে মাঝে মাঝে কিছু মানুষ পাঠান ওনাদেরকে দিয়ে অনেকগুলা কাজ করাবার জন্য, এবং জিয়া রহমান ওইভাবে একজন আল্লাহ কর্তৃক সিলেক্টেড ছিলেন। আমি আল্লাহ মাফ করুক আমাকে, আমি নবী পয়গম্বরদের মতো ওনার সাথে তুলনা করছি না, কিন্তু আল্লাহর একজন বিশেষ বান্দার হিসাবে উনি এসেছিলেন, কারণ এই জন্য যে আল্লাহ তাকে দিয়ে বাংলাদেশের প্রভূত কাজ করিয়েছেন। দেখেন, আমরা তো জিয়া রহমানকে প্রথম জানলাম সত্যি সত্যি কথা বলতে কি ব্যক্তিগতভাবে আমরা যখন সেই 25শে মার্চের সেই ভয়াবহ রাত্রির পরে যখন আমরা পালাচ্ছিলাম গ্রামাঞ্চলে, তখন হঠাৎ পথিমধ্যে জিয়া রহমান সাহেবের স্বাধীনতার ঘোষণার কথা শুনতে পেলাম। এবং তিনি একজন মেজর ছিলেন। হি ওয়াজ সেকেন্ড ইন কমান্ড ইন দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টের চিটাগাং ক্যান্টনমেন্ট। এবং ওনার বোধহয় 1 নম্বর ইন কমান্ড ছিল বোধহয় জানজুয়া, কর্নেল জানজুয়া। তো উনাকে উনি ওনার দক্ষতার সাথে এবং মানে ইয়েতে ওনাকে বন্দি করেন, এবং উনি যেটা বললেন আপনি, উনি প্রথম স্বাধীনতার কথা ঘোষণা। তখন নাকি পাকিস্তানিরা যখন দখলদার বাহিনী যখন এই নিরস্ত্র নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়লো, তখন মানুষগুলা সব দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে এদিক সেদিক পালাতে থাকলো, এবং যাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল সে সময় রাজনৈতিক ভাবে, তারাও তাদের থেকে কোনো নেতৃত্ব আসে নাই। তখন হঠাৎ ইথারে ভেসে আসলো জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা। কিন্তু জিয়া রহমান সাহেব এর অবদান বা ইয়ে, এবং একজন প্রকৃত অর্থে একজন দেশপ্রেমিক ছিলেন। 1965 সালে যখন নাকি আমাদের পাক ভারত যুদ্ধ হচ্ছিল, তখন হি ওয়াজ এ ক্যাডেট অফিসার এন্ড হি ওয়াজ ইন দা খিমকারান সেক্টর। এবং সেখানে ক্যাডেট অফিসার হিসাবে ওই যুদ্ধে তিনি অত্যন্ত দক্ষতার দক্ষতার পরিচয় দিয়েছেন। যাই হোক, আমি আমাদের বাংলাদেশের কনটেক্সটে ফিরে আসি। এবং তারপরে উনি শুধু তাই নয়, স্বাধীনতার ঘোষণাই দেন নাই, উনি মুক্তিযুদ্ধকে অর্গানাইজ করেছিলেন, এবং চিটাগাং অঞ্চলটাকে উনি এমন প্রতিরক্ষা ব্যূহ তৈরি করেছিলেন যে তৎকালীন গভর্নমেন্ট ইন এক্সাইলের প্রধানমন্ত্রী মরহুম তাজউদ্দিন আহমেদ চিটাগাংকে তুলনা করেছিলেন সেই দ্বিতীয় মহাযুদ্ধের স্টালিনগ্রাডের প্রতিরক্ষা ব্যূহর সাথে। অতএব উনার যে দক্ষতা, এবং একজন সৈনিক, হি ইজ এ প্রফেশনাল পার্সন ইন দ্য সেন্স দ্যাট যে এবং এবং উনি সফলতা, এবং উনি শুধু কি বলে সেক্টর কমান্ডার ছিলেন, উনি ফোর্সেস কমান্ডার ছিলেন। যাই হোক, মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা সবাই ওনার এবং অবদানের কথা অনুযায়ী, এবং মুক্তিযুদ্ধে তার অবদানের জন্য আমাদের বঙ্গবন্ধু তাকে বীরুত্তম উপাধি দিয়েছিলেন, এবং এটা বঙ্গবন্ধুর ইয়েতেই দেওয়া। এবং তারপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একজন পেশাদার সৈনিক হিসাবে উনি আবার ওনার ক্যান্টনমেন্টে চলে যান, এবং তখন বোধহয় স্বাধীনোত্তর বাংলাদেশে উনি তখন কুমিল্লা ক্যান্টনমেন্টে জয়েন করেন।
যাই হোক, তো আমার কাছে তারপরে এটা তো তার মানে প্রথম ইসের কথা, এবং হি ওয়াজ জাস্ট সার্ভিং অ্যাজ এ অর্ডিনারি, আই মিন অর্ডিনারি ইন দ্য সেন্স দ্যাট হি ওয়াজ এ আর্মি জেনারেল, এবং উনি তার প্রথমে বাংলাদেশ হওয়ার পদে ব্রিগেডিয়ার পদে উন্নীত হয়ে উনি জয়েন করেন এবং তার দায়িত্ব পালন করছিলেন। তারপরে হঠাৎ, মানে হঠাৎ না, রাজনৈতিক মানে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে, কু এবং কাউন্টার কুর মাধ্যমে 1975 সালের 7ই নভেম্বর উনি ক্ষমতায় আরোহণ করেন। এবং তখন যে পরিস্থিতিতে উনি আমার কি বলে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এবং ক্ষমতা আহরণ করেন, তখন অবস্থা ব্যাকগ্রাউন্ড অত্যন্ত খারাপ ছিল। তার কারণ তখন একটা রাজনৈতিক বিশৃঙ্খলা বিরাজ করছিল। তখন তার আগে 74 সালের আমার দুর্ভিক্ষ হয়েছিল। অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত ও হতাশাগ্রস্ত একটা বিপুল জনগোষ্ঠী ক্ষুধা ও দারিদ্র্যের ব্যথাকলে নিষ্পেষিত ছিল। এমন অবস্থায় মানে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের চিন্তা কথা করা অনেক পরে আসার কথা ছিল, কিন্তু উনি একজন রাষ্ট্রনায়ক, যেটা তার দৃষ্টিভঙ্গি ছিল। এবং উনি নীরব বিপ্লবের যে 13টি ধারা দিয়েছিলেন তার ক্ষমতা গ্রহণের পরপরই, সেখানে গুরুত্বের ক্রমধারায় উনি শিক্ষাকে স্থান দিয়েছিলেন। এবং উনি মানে রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছিলেন যে একটি জাতির আর্থসামাজিক উন্নয়নের চাবিকাঠি হচ্ছে তার মানব সম্পদের উন্নয়ন। আমার যদি ওয়েল ট্রেইন ম্যান পাওয়ার না থাকে, তাহলে পরে আমার জাতি উন্নত হবে না। তাই সেই উন্নত মানে মানব সম্পদ উন্নয়নের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষিত এবং সুশিক্ষিত আমাদের জনগোষ্ঠী। এবং সেই জন্য জিয়া রহমান সাহেব, আবার শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে জিয়া রহমান সাহেবের একটা নিজস্ব দর্শন ও চিন্তা ছিল। এবং উনি এই শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য কিন্তু আমৃত্যু কাজ করে গেছেন। এবং আমি শিক্ষার ব্যাপার, যেহেতু আমি একটা শিক্ষাবিদ, শিক্ষা ব্যাপারে হয়তো আমি আমার বেশি কথা বলবো। এবং আপনারা তো জানেন 1978, এবং প্রফেসর মোশাররফ উইল বিয়ার মি আউট, 1978 সালের 14ই সেপ্টেম্বর জিয়াউর রহমান সাহেব হাজার হাজার শিক্ষা বিশেষজ্ঞ, শিক্ষাকর্মীর উপস্থিতিতে আবার একটা শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত করেন। এবং সেখানে উনি ধৈর্য সহকারে প্রায় 12 ঘন্টা সবার কি বলে মতামত শুনেন, ধৈর্য সহকারে শুনেন, এবং তারপরে একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দান করেন। এবং তার বক্তব্যের মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে শিক্ষা হচ্ছে মানুষের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক বিকাশের মূল উপাদান, যা একটি জাতির আর্থসামাজিক উন্নয়নে বিরাট অবদান রাখতে পারে। তারপরে সেই একই বছর ওই বিভিন্ন শিক্ষাবিদদের নিয়ে একটি জাতীয় শিক্ষা উপদেষ্টা পরিষদ গঠন করেন। এবং উনি ওই পরিষদের একজন পৃষ্ঠপোষক ছিলেন। এবং 1979 সালে একটি অন্তর্বর্তীকালীন শিক্ষানীতি সুপারিশমালা প্রকাশিত হয়। এতে যে সুপারিশমালায় যে কথাগুলো বলা হয়েছিল, এবং এটাতে উনি ডাইরেক্টলি প্যাট্রোনাইজ করেছিলেন, এবং ওই শিক্ষা কমিশনের কার্যকলাপ উনি রেগুলারলি মনিটর করতেন। এবং এর যে বিষয়ে সেই সুপারিশগুলো ছিল, তার প্রথম কথা ছিল যে শিক্ষিতের হার বাড়াতে হবে। এবং শুধু শিক্ষিতের হার বাড়াতেই বলে হবে না, এই শিক্ষাটা বৃত্তিমূলক, ভোকেশনাল হতে হবে, কারিগরি হতে হবে, মানে টেকনিক্যাল এবং কৃষিভিত্তিক, চিকিৎসা এবং বিজ্ঞান শিক্ষার উপর জোর দেওয়া হয়েছিল। তাছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন দল গঠনের সময় যখন ঘোষণাপত্র প্রকাশ করে, এবং সেই ঘোষণাপত্রের মধ্যে 21 নম্বর ধারায় একটা যে শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছিল, সেই শিক্ষা ব্যবস্থা ছিল একটা গণমুখী এবং জীবন নির্ভর শিক্ষা ব্যবস্থা করার একটা প্রত্যয় ব্যক্ত করা হয়েছিল। শিক্ষিত সমাজ, তবে শিক্ষিত শুধু হলেই যে হবে, শুধু শিক্ষিত হলেই হবে না, এই শিক্ষিত বেকার তৈরি করা ওই শিক্ষা ব্যবস্থার মূল বিষয় ছিল না। অতএব শিক্ষিত হয়ে যাতে তারা কর্মসংস্থান তাদের হয় এবং তারা যাতে দেশ গঠনে অংশগ্রহণ করতে পারে, সেই জন্য আমাদের মানে অ্যাপ্রোপ্রিয়েট এডুকেশনের ব্যবস্থা, অর্থাৎ উনি কারিগরি, তারপরে বৃত্তিমূলক শিক্ষার উপরে জোর দিয়েছিলেন। এবং জিয়াউর রহমানের শিক্ষানীতির ফলে যেটা হচ্ছে, শুধু শিক্ষিত জনগোষ্ঠী তৈরি নয়,
শিক্ষিত এবং কর্মক্ষম এবং সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে এইরকম ভাবে শিক্ষিত করার উপর উনি জোর দিয়েছিলেন। এবং সেই জন্য যেটা দরকার ছিল সেটা, এবং শুধু শিক্ষা ব্যবস্থা নয়, উনি তারপরে এই শিক্ষা ব্যবস্থার মূল বিষয় বা এর মধ্যে উনি বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার উপর অত্যধিক জোর দিয়েছিলেন। এবং যাতে বাংলাদেশে যে বিজ্ঞান আর প্রযুক্তির প্রসার ঘটে, সেই জন্য 1979 সালে উনি একটা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা পরিষদ গঠন করেছিল, যেটা এখনো বোধহয় আছে, এটা এবং সেখানে স্কলারশিপ দেওয়া হয় আমি জানি। সেটা ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স এন্ড টেকনোলজি প্রতিষ্ঠিত করেন। এবং এই শিক্ষা নীতির যে বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থার মূল বিষয় ছিল যে শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়ে না, স্কুল কলেজ থেকে বিজ্ঞান ও প্রযুক্তি ও বৃত্তিমূলক শিক্ষার উপরে জোর দিতে হবে। জাতীয় যেটা হচ্ছে তখন মানে বাংলাদেশের কি বলে বিদ্যুৎ ব্যবস্থার অবস্থা খুবই খারাপ ছিল, এবং বিদ্যুৎ উন্নয়নের জন্য উনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা বলেছিলেন এবং সেই দিকে সেইভাবে কাজ করছিলেন। এবং তাছাড়া আমরা জানি যে আমাদের সাভার গণকবাড়িতে যে অ্যাটমিক এনার্জি সেন্টারের এস্টাবলিশমেন্ট আছে, সেখানে একটা রিসার্চ রিয়েক্টর 5 মেগা ওয়াটের একটা রিসার্চ রিয়েক্টর তৈরি হয়েছিল। সেই রিসার্চ রিয়েক্টরে এখনো আমাদের বিভিন্ন রেডিও আইসোটোপস তৈরি হচ্ছে। সেই রেডিও আইসোটোপস এর মধ্যে ক্যান্সার এবং বিভিন্ন রোগ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এবং শুধু তাই নয়, এখন এই বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা বা ব্যবস্থা বা উন্নয়ন শুধু শহর ভিত্তিক ছিল না। আবার মূল কথা হচ্ছে জিয়াউর রহমানের রাজনীতির মূল বিষয় ছিল কিন্তু শুধু মানে শহর কেন্দ্রিক নেতাদের ড্রয়িং রুম কেন্দ্রিক রাজনীতি ছিল না। উনার রাজনীতি ছিল সারা মানে দেশে, সেই রাজনীতি ছড়িয়ে দিয়েছিলেন এবং গ্রামে গঞ্জে উনি রাজনীতির কে নিয়ে গেছেন। যে সেই জন্য যেটা হচ্ছে যে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন শুধু শহরে নয়, গ্রামাঞ্চলেও যাতে হয়, সেই জন্য উনি যেটা করেছিলেন যে অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি, যেটাকে মানে বলা হয় লাক্সই প্রযুক্তির ব্যবস্থা করেছিলেন। এবং যেটা হচ্ছে যে ওই গ্রামে তখন আমাদের ওই মানে কি বলে বিভিন্ন রকমের কি বলে যন্ত্রচালিত নৌকা, তারপরে ইরিগেশনের জন্য পাম্প, এগুলা ছোটখাটো কারণে এগুলো নষ্ট হতো, এবং এগুলা সামান্য একটু কারিগরি বিদ্যা থাকলে এগুলা ঠিক করা যেত। এবং সেটার জন্য উনি গ্রামে অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজির ব্যবস্থাটা করেছিলেন। তারপরে যেটা হচ্ছে যে জাতির চরিত্র গঠনের জন্য কিন্তু নৈতিক শিক্ষাটা অত্যন্ত প্রয়োজন, এবং এই নৈতিক শিক্ষার জন্য যেটা আসছে সেটা যে যার ধর্ম বিশ্বাস অনুযায়ী সেই ধর্ম শিক্ষার ব্যবস্থা করেছিলেন। এবং একই সাথে স্বাধীনতা যুদ্ধের সত্য প্রকৃত ইতিহাস রচিত হয়, আমাদের ছাত্র সমাজ বা শিক্ষক যাতে স্বাধীনতা যুদ্ধের প্রকৃত সত্য ইতিহাস জানতে পারে, বাংলা ভাষা সাহিত্য ঠিকমতো জানতে পারে, তার গুরুত্ব আরোপ করেছিলেন। তার সবচেয়ে বড় বিষয় অবদান ছিল এটা যে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা অত্যন্ত কাহিল একটা অবস্থায় ছিল, এবং সেই তখন তিনি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মানে আমূল পরিবর্তন করেন, এবং এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি আধুনিক শিক্ষা প্রচলন করেন, এবং শুধু প্রচলন হলে বাধ্যতামূলক। তার ফলে কি হচ্ছে, মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত আমাদের জনগোষ্ঠী যারা আছেন তারা কিন্তু পরবর্তীতে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার মূল ধারার সাথে সংযুক্ত হতে পেরেছিলেন। তার অর্থ কি, আগে কিন্তু মাদ্রাসার ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় ফর দ্যাট ম্যাটার যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতো না, কারণ তাদের ওই বিজ্ঞান ও প্রযুক্তি বা আধুনিক শিক্ষার উপরে কোনো শিক্ষা দেওয়া হতো না। এবং উনি মাদ্রাসা শিক্ষার পরিবর্তনের মাধ্যমে যেটা করলেন যে মাদ্রাসা শিক্ষার যে সংস্কার করলেন, সেখানে উনি বিজ্ঞান আর প্রযুক্তি এবং আধুনিক শিক্ষা তাদেরকে শিক্ষিত করা হলো, এবং তারা উচ্চশিক্ষা অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ে আসার বা ভর্তি হওয়ার সুযোগ পেলেন। তারপরে আরো আরেকটা ছিল যে আমাদের ওই মানে কি বলে স্কুল কলেজের জন্য যে মানে পাঠ্যপুস্তক বা কারিকুলাম, সেই জন্য একটা ন্যাশনাল কমিটি ফর কারিকুলাম অফ কোর্সেস
তৈরি করে প্রতিষ্ঠিত করেছিলেন। এবং উনি জিয়া রহমান সাহেবই প্রথম মাদ্রাসা বোর্ড তৈরি। আমাদের আগে যেটা ছিল, আমার মূলধারার শিক্ষার একটা এডুকেশন বোর্ড ছিল। ঢাকা, কুমিল্লা বা যে ৪ টা বোর্ড ছিল সেগুলা কিন্তু মূলধারার। কিন্তু মাদ্রাসার জন্য কোনো বোর্ড ছিল না। এবং এই আলিয়া মাদ্রাসার জন্য উনি একটা মাদ্রাসা বোর্ড তৈরি করেন। এবং সেখানে আবার একই আছে। এবং উনি, আপনারা যেটা জানেন, যে এটা কুষ্টিয়া যে ইসলামিক ইউনিভার্সিটি আছে, এই জি বাংলাদেশের প্রথম ইসলামিক ইউনিভার্সিটি জিয়া রহমান সাহেব করছে। এবং শুধু এখানে শুধু ইসলামিক শিক্ষার উপরে উচ্চশিক্ষা ও গবেষণার মধ্যে এটা সীমাবদ্ধ ছিল না, সেখানেও বিজ্ঞান ও প্রযুক্তি, তৎকালীন অর্থাৎ কালীন জ্ঞান চর্চার যে সমস্ত বিভিন্ন বিষয়গুলো আছে, সবগুলো বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা করা হতো। তো আমি বোধহয় মানে আমি জি, আমি পরবর্তীতে আপনার কাছে স্যার আরেকবার আসবো সর্বশেষ আরেকটা আচ্ছা, বিষয় জানার জন্য। আমি এখন স্যারের কাছে যাব। আমরা তার প্রাথমিক আগে শিক্ষার তো ওনার অবদান আছে, তারপরে নিরক্ষরতা দূরীকরণে ওনার জি, অবদান জি, আছে। আমি সেটা আপনার তারপরে কাছে শুনবো। নারী আর শিক্ষা, আর আমি গণশিক্ষা, বয়স্ক শিক্ষা এগুলো নিয়ে আর আপনার কাছে শুনবো। আমি আর আসতেছি। আর আর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমানের একটা ইপক মেকিং একটা মিটিং ছিল। এবং সেখানে আমাদের শ্রদ্ধেয় মোশাররফ ভাই একটা অত্যন্ত মানে মানে একটা জ্বালাময়ী বলবো না, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বক্তৃতা দিয়েছিলেন। এবং সব শিক্ষকরা মনে করছিল যে মোশাররফ সাহেবের বোধহয় বিপদ ঘনিয়ে আসছে। কিন্তু জিয়াউর রহমানের মানে ম্যাগনিনিমিটি এবং দূরদর্শিতা, উনি মোশাররফ সাহেবের সেই বক্তব্যে অত্যন্ত এপ্রিসিয়েট করেন। এবং সেই এপ্রিসিয়েশনের ধারাবাহিকতা আজকে মোশাররফ সাহেব একজন আমাদের মানে শুধু বিশ্ববিদ্যালয়ে অবদান রাখার মধ্যে সীমাবদ্ধ না, উনি সারা দেশের জন্য বাংলাদেশ। অবদান রাখছেন। অর্থাৎ এটা আমি মোশাররফ সাহেবের কাছে আরো, আমি এখানে আমি নিজে কিছু বলতে চাচ্ছি না, মোশাররফ সাহেব যেখানে উপস্থিত আছেন উনি নিজেই বলবেন। এবং জি, এখানে ওনার আশা নিয়ে টিএসসি তে অনুষ্ঠানটা হয়েছিল মোশাররফ ভাই। এবং সেখানে মানে কি যে একটা আতঙ্কের মধ্যে ছিলাম যখন মোশাররফ সাহেব বক্তৃতা দিচ্ছিলেন। এবং এটা আমরা মোশাররফ সাহেব কাছ থেকে শুনলাম। জি। আহ, আমি স্যারের কাছে যাব, তার আগে আমি একটু ফরওয়ার্ডিং দিই। সেটা হলো 1936 সনের 19শে জানুয়ারি বাংলার আকাশ বাতাস আলোকিত করে পৃথিবীকে জানান দেয় যে শিশু, নাম তার কমল। মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া এই শিশুটি হয়ে ওঠে এই জাতির ভাগ্য গড়ার মহানায়ক, স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক, এক ক্ষণজন্মা মহান পুরুষ। আমি সেই কিংবদন্তির কথা বলছি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলছি। 25শে মার্চ 1971 এর রাতে পশ্চিমা হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালিদের বর্বরচিত ঘৃণ্য হামলা চালায় রাতের অন্ধকারে। বন্দী হয় মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আরো অনেকে। আত্মগোপনে চলে যান অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ। কিং কর্তব্য বিমূঢ় এই জাতি, দিশাহীন এই জাতি, এই জাতির জন্য আলোকবর্তিকা হয়ে আবির্ভূত হয় সেই একটি মানুষ, সে একটি ঘোষণা। আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। সেই মহান ঘোষণার পর 1971 16ই ডিসেম্বর এই বিজয় নিশ্চিত হয়। জনগণ আবার এই বিজয়ী মহান নায়ককে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে 1975 7ই নভেম্বর আবার আবির্ভূত করেন, আবার বাংলাদেশের ক্ষমতার মসনদে আসীন করেন। সেই মহানায়ক, সেই রাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতি সেনানায়ক জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার। আপনার দীর্ঘ ইতিহাস, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আপনার দীর্ঘ পথচলা, আমরা আপনার কাছে জানতে চাইব, আপনি তার এই দীর্ঘ পথচলা বিভিন্ন পদে, বিভিন্ন সময়ে, তার বিভিন্ন অবস্থান, তার সফলতা ব্যর্থতা গুলোকে কিভাবে মূল্যায়ন করবেন স্যার জনাব খন্দকার মোশাররফ ভাই? ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই কেভি টেলিভিশনের টক শো মিরারে আমাদের নেতা, স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 85তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার সম্মানিত আলোচকবৃন্দ এবং যারা
আমাদেরকে শুনছেন, আসসালামু আলাইকুম। আসলে উপস্থাপক বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা মহাপুরুষ। আজকের যে আলোচনা সভার বিষয়বস্তু এটাই। এই ক্ষণজন্মা এই মহাপুরুষ, তার সম্বন্ধে আলোচনা করতে গেলে তার জীবন, তার কর্ম, তার সফলতা, জাতি গঠনে তার যে দিক নির্দেশনা এবং অনেক ক্ষেত্রে আজকের বাংলাদেশ এখানে যেখানে আছে সেই আশার ব্যাপারে যে শহীদ জিয়ার যে ভিত্তিপ্রস্তর স্থাপন, এগুলো যদি আলোচনা করতে হয় দীর্ঘ আলোচনার সময় প্রয়োজন। এখানে আমাদের একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সাবেক উপাচার্য প্রফেসর AFM ইউসুফ হায়দার সর্বশেষে বলছিলেন যে আমি শহীদ জিয়াউর রহমানের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন শিক্ষকদের সাথে মতবিনিময় করতে। সেখানে আমি দীর্ঘ বক্তব্য রেখেছিলাম এবং সাহসের সাথে, তখন দেশে মার্শাল ল ছিল, মার্শাল লর বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে এবং সমাজ, অর্থনীতি সব বিষয়ে খুব জোরালো বক্তব্য রেখেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে ওনারা যারা শুনছিলেন তারা মনে করেছিলেন যে ওই রাত্রেই আমাকে গ্রেপ্তার করা হবে। এর আগে অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শহীদ জিয়াউর রহমানের বিরুদ্ধে একটা ডেমনস্ট্রেশন করেছিল, মনে করেছিল শিক্ষকরা, ছাত্ররা আজ ওই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রেইড হবে, ছাত্ররা গ্রেপ্তার হবে। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় যে এই ব্যাপারে কোনো রেইড হয়নি। আমি নিজে আন্ডারগ্রাউন্ড চলে গিয়েছিলাম, আমাকে খুঁজে বের করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে ডেকে নিয়ে বরং তিনি উৎসাহ দিলেন। তিনি বলেছিলেন যে আমার সামনে এইভাবে স্পষ্ট কথা কেউ বলতে পারে আমার ধারণা ছিল না, তা আপনি আসেন, জাতীয়ভাবে আপনার এই ধ্যান ধারণাকে আপনি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আপনি অবদান রাখেন। সেই থেকে কিন্তু আমি জিয়াউর রহমানের সাথে সংযুক্ত হলাম। যেখানে ওই রাত্রে গ্রেপ্তার হওয়ার কথা তা না হয়ে আমি জিয়াউর রহমানের সাথে সম্পৃক্ত হলাম। আর ৭৮ সনে কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, বোধহয় অক্টোবর মাস হবে, এবং সেই তিনি জাতীয়তাবাদী দল ঘোষণা করেন এবং এর আগে ঘোষণা করেন জাতীয়তাবাদী দলের যে প্রথম কমিটি হয় সেই নির্বাহী কমিটিতে আমাকে ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেন। অতএব আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়েছি। আমি সৌভাগ্যবান যে এমন একজন ব্যক্তির সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি যে একটি মানুষের মধ্যে ৩টি সফল জীবন এর সমাহার ছিল। তিনি প্রথমে সৈনিক জিয়া হিসাবে তিনি, তার সবচেয়ে সফলতা হচ্ছে যে তিনি দেশমাতৃকার স্বাধীনতা ঘোষণা করতে পেরেছিলেন। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান 25-এর কালরাত্রির পরে শেষ রাত্রে অর্থাৎ 26 তারিখ সকাল তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ ঘোষণা করলেন এবং ক্যান্টনমেন্টের মধ্যে থেকেই তার কমান্ডার জানজুয়াকে গ্রেপ্তার করে, পশ্চিম পাকিস্তানি অফিসারদের গ্রেপ্তার করে, তারপরে তিনি বাঙালি সৈন্যদেরকে নিয়ে অস্ত্রাগার খুলে দিয়ে অস্ত্র নিয়ে তিনি বের হয়ে গেলেন এবং পরের দিন কালুরঘাট ব্যাটালিয়নে তিনি স্বাধীনতা ঘোষণা করলেন। এমন একজন ব্যক্তি যিনি তখন মেজর হিসাবে, একজন মেজর, কত দেশপ্রেম এবং সাহস থাকলে তার জীবন বাজি রেখে, তার পরিবার সদস্যদের জীবন বাজি রেখে তিনি এই দুঃসাহস কাজ করেছিলেন। তিনি প্রথম মুক্তিযুদ্ধ সূচনা করেন। তিনি প্রথম যে সশস্ত্র রেজিস্ট্যান্স, প্রতিরোধ, এই চট্টগ্রামে তিনি শুরু করেন পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে। তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য জনগণকে
আহ্বান জানান, তখন কিন্তু জনগণ সম্পূর্ণ দিক নির্দেশনাহীন ছিল। কেননা যাদের কাছ থেকে মুক্তি স্বাধীনতার ঘোষণা আশা করেছিল তারা কেউ ঘোষণা করেনি, কেউ গ্রেপ্তার হয়েছে, কেউ সীমান্ত পার হওয়ার জন্য পালাচ্ছিল। তখন কিন্তু জিয়াউর রহমানের এই ঘোষণা এদেশের স্বাধীনতাকামী মানুষের যে প্রেরণা এবং যে সাহস জুগিয়েছিল, এটা কিন্তু জিয়াউর রহমানই করেছিলেন, আর কেউ করেননি। ইতিহাসে এটা আর কারো নাম এখানে লেখা যাবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে প্রথম সশস্ত্র যে প্রতিরোধ গড়ে তুলে তিনি তারপরে সেক্টর কমান্ডার, তারপরে তিনি জেড ফোর্সের অধিনায়ক এবং স্বাধীনতার পরে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাবধারী বীরত্তম। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৈনিক হিসাবে যদি তার জীবন আমরা মূল্যায়ন করি, তাহলে কিন্তু এ পর্যন্তই তিনি একজন অত্যন্ত সফল ব্যক্তি, একজন সফল সৈনিক। এর থেকে বড় কৃতিত্ব কোনো সৈনিকের জীবনে হতে পারে না। একজন সৈনিক মনে করে তার জীবন তখন সফল যদি তিনি দেশমাতৃকার জন্য যুদ্ধ করতে পারেন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু যুদ্ধ করেননি, দেশমাতৃকার স্বাধীনতা ঘোষণা করেছেন, পাকিস্তানের সাথে প্রথম রিভল্ট করেছেন, সশস্ত্র রেজিস্ট্যান্স করেছেন এবং মুক্তিযুদ্ধ শুরু করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধের পরে তিনি তার পেশায় চলে গেলেন। তারপরে ঘটনা প্রবাহ, এই আওয়ামী লীগের দুঃশাসন, দুর্ভিক্ষ, গণতন্ত্রকে হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা, রক্ষী বাহিনী তৈরি করে মুক্তিযোদ্ধাদের হত্যা, এই সকল কারণে যখন তাদের ভিতরে, আওয়ামী লীগের ভিতরে নানা যে ষড়যন্ত্র, কাউন্টার ষড়যন্ত্র, এই প্রক্রিয়ায় দেখা গেল ৭৫-এর নভেম্বর মাসে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো যে আবার একটা শূন্যতা সৃষ্টি হলো। সরকার নেই, সেখানে সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ, কাউন্টার বিদ্রোহ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন সেনাপ্রধান, তিনি গৃহবন্দী। এমনই একটি অবস্থায় কিন্তু দেশে সিপাহী জনতার বিপ্লব সংগঠিত হয় এবং এই সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আবার এই তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান হিসাবে আবার এদেশের মানুষকে কিন্তু পথ নির্দেশনা দিয়েছিলেন। দুইবার, দুইটি অত্যন্ত সংকটকালে জিয়াউর রহমান এই দুইবারই এদেশের জনগণকে পথ নির্দেশনা দিয়েছেন। ৭ই নভেম্বরের এই পট পরিবর্তনের পরে তিনি ক্ষমতায় এসে তিনি পরবর্তীকালে বাংলাদেশের যে আধুনিক, স্বনির্ভর, স্বাধীন, সার্বভৌম একটি বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি অল্প সময়ের মধ্যে এমন সব অবদান রাখেন যে অবদানগুলো বলতে গেলে অনেকক্ষণ লাগবে। আমাদের প্রফেসর ইউসুফ হায়দার শুধু শিক্ষার ব্যাপারে কথা বলছিলেন, তাই অনেকক্ষণ লেগে গেছে। তাই অবদান আমি সংক্ষেপে কয়েকটি উল্লেখ করতে চাই। যেমন তিনি গণতন্ত্র এদেশে পুনঃপ্রতিষ্ঠা করলেন। এর আগে কি ছিল? বাকশাল, গণতন্ত্র হত্যা করে, সকল দল বাতিল করে, সেখানে গণতন্ত্র মানে সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করে এদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, গণতন্ত্রের অপমৃত্যু হয়ে গিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এসে তিনি কিন্তু বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা। এই গণতন্ত্র কি? এই গণতন্ত্র হচ্ছে মুক্তিযুদ্ধের যে মূল আকাঙ্ক্ষা, এই গণতন্ত্র। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করলেন। তিনি আমাদের জাতীয় পরিচয়ের বিভ্রাট ছিল। বাঙালি জাতীয়তাবাদী হিসাবে, জাতীয়তাবাদ আমাদের বাঙালি, সেই হিসাবে তখন আমরা পরিচিত ছিলাম। কিন্তু আমাদের বাংলাদেশেরই যে বিভিন্ন অঞ্চলে আমাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে, তারা কেউ চাকমা,
কেউ মুরং, কেউ তঞ্চন, কেউ ত্রিপুরা ইত্যাদি প্রায় অনেকগুলো আমাদের ক্ষুদ্র জাতি গোষ্ঠী আছে, তারা কিন্তু বাঙালি নয়। তাই এটাতে একটা সংকট হয়েছিল যে যেই দিনে পার্লামেন্টে এই বাঙালি জাতীয়তাবাদ পাশ করা হয়, সেই দিন পার্বত্য চট্টগ্রামের যে এমপি ছিলেন তিনি মানবেন্দ্র লারমা, তিনি কিন্তু এটা বিরোধিতা করে ওয়াক আউট করেছিলেন এবং এটাতে দস্তখত করেননি। এই যে একটা সংকট ছিল, বিতর্ক ছিল জাতীয়তাবাদ সম্পর্কে, শেষ সমাধান কিন্তু জিয়াউর রহমান দিয়েছিলেন। জিয়াউর রহমান বিশ্বাস করতেন এবং তার এটা একটা বিশ্বাস ছিল এবং এটা একটা বাস্তব যে যদি শুধু ভাষার ভিত্তিতে কোনো জাতির পরিচয় হয়, তাহলে তো এই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড এক জাতিতে পরিচিত হতো, বা মিডল ইস্টের সবগুলো দেশ তারা সব আরবি ভাষায় কথা বলে, তারা এক জাতি হিসেবে পরিচিত হতো। এটা তো আসলে বাস্তব নয়। সেই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু ভাষাভিত্তিক নয়, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের চিন্তা চেতনা, এই সকল সমন্বয়ে আমাদের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, সকল কিছুর সমন্বয়ে আমাদেরকে যে পরিচয় দিয়ে গেছেন, এটা সম্পূর্ণ জাতিসত্তার পরিচয়, বাংলাদেশি জাতীয়তাবাদ। যারা বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা, তারাও কিন্তু এই পর্যন্ত এই বাংলাদেশি জাতীয়তাবাদকে, নাগরিকত্ব আমাদের বাংলাদেশি, এটা বাদ দিতে পারেন নাই। আমাদের দেশের অর্থনীতি ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি, এটা আসলে লুটপাটের অর্থনীতি ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশে কিন্তু সেই সমাজতান্ত্রিক অর্থনীতিকে বাদ দিয়ে এখানে সমতার অর্থনীতি এবং সাম্যের অর্থনীতি এবং মুক্তবাজার অর্থনীতির পথ পরিষ্কার করেছিলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আর এই মুক্ত বাজার অর্থনীতির পথ ধরেই কিন্তু আজকের বাংলাদেশ আজকের অবস্থানে। তিনি বাংলাদেশ আজকে যে তিনটি বড় পিলারের উপরে, স্তম্ভের উপরে আজকে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, সেটা এক হচ্ছে কৃষি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে কৃষি বিপ্লব করেছিলেন। তিনি খাল কেটেছেন, নিজে কোদাল ধরে তিনি খাল কেটেছেন এবং তিনি বিশ্বাস করতেন যে যদি খাল কেটে পানি নিয়ে কৃষকের কাছে দেওয়া যায়, তাহলে এই কৃষকই তার একই জমিতে 3 থেকে 4-5 গুণ ফসল করতে পারে। আজকে এটা প্রমাণিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় যে দেশ তলাবিহীন ঝুড়ি ছিল নাম, 74-এ যেখানে দুর্ভিক্ষ হয়েছে, সেখানে জিয়াউর রহমানের জীবদ্দশায় তিনি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করে আমাদের দেশ থেকে চাউল বিদেশে রপ্তানি করেছিলেন। এই হলো জিয়াউর রহমান। আজকে সেই কৃষি বিপ্লবের ফসল হচ্ছে। আজকে আমরা 17-18 কোটি মানুষ এদেশে, এখানে কিন্তু এই পর্যন্ত 74-এর পরে আর কখনো দুর্ভিক্ষ হয় নাই এবং আমরা প্রায় খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরেকটি যে বিশাল অবদান রেখে গেছেন, তা হচ্ছে আমরা যে আজকে রেমিটেন্স পাচ্ছি, আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ রেমিটেন্স, এই যে জনসংখ্যা রপ্তানি, এটা কিন্তু জিয়াউর রহমান তিনি শুরু করেছেন এবং সেটা সৌদি আরবে এক সফরে গিয়েছিলেন। সৌদি আরবের বাদশা তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি বাংলাদেশের জন্য কি চান। তিনি হয়তো আশা করেছিলেন যে অনুদান চাইবেন বা ঋণ চাইবেন বড় ধরনের। তিনি তা না করে তিনি সেদিন বলেছিলেন যে আপনার দেশে কাজ আছে, মানুষ কম, আর আমার দেশে মানুষ বেশি আছে, কাজ কম। তাই আপনি যদি আমার দেশ থেকে মানুষ এনে এখানে কাজে লাগান, আপনার দেশে উন্নত হবে, আমার দেশের মানুষও কাজ পাবে। সেই থেকে কিন্তু এই জনসংখ্যা রপ্তানি, আজকে 1 কোটি মানুষের বেশি আমাদের বিদেশে আমাদের জন্য এই বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। রেমিটেন্সের মাধ্যমে আমাদের অর্থনীতিকে শক্ত ভিত্তির উপরে মজবুত রেখেছেন। আরেকটি হচ্ছে গার্মেন্টস। এই গার্মেন্টসও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে কিন্তু তখন তরুণ এন্টারপ্রেনারদেরকে ডেকে এনে তিনি ব্যাংকে কোনো জামানত ছাড়া লোন দিয়ে এই গার্মেন্টস ফ্যাক্টরি কাজ শুরু করেন। আজকে এই গার্মেন্টস ফ্যাক্টরি সারা পৃথিবীতে আমরা 3য় 4র্থ অবস্থানে, এবং এই গার্মেন্টসের ফরেন এক্সচেঞ্জ, তাদের যে বৈদেশিক মুদ্রা আয়, আজকে আমাদের আরেকটা অর্থনীতির ভিত।
এগুলো কে করে গেছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন। তিনি সার্ক প্রতিষ্ঠা করেছেন। তিনি মুসলিম বিশ্বে অত্যন্ত পপুলার ছিলেন, যার জন্য তাকে সেই প্যালেস্টাইন এবং জেরুজালেমের মধ্যে সে একটা সমঝোতা করার জন্য আল-কুদস কমিটি করা হয়েছিল, সেটার সদস্য ছিলেন। তিনি ইরান ইরাকের মধ্যে যুদ্ধের মধ্যস্থতা করার জন্য দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তিনি এই যে আমাদের চতুর্দিকের আশেপাশের দেশগুলো নিয়ে সার্ক গঠন করেছিলেন, এটারও একটা উদ্দেশ্য ছিল যে যাতে করে কোনো একটি দেশ এই পার্শ্ববর্তী এই দেশগুলোর উপরে ছড়ি ঘুরাতে না পারে, সবাই যাতে সম্মানের সাথে সমান অধিকারে দেশকে উন্নত করতে পারে। সেই সার্ক আজকে প্রায় মৃত। তিনি বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করেছেন। আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতা ছিল, আর ধর্মনিরপেক্ষতা হচ্ছে ধর্মহীনতা। তাই যে যে ধর্মের অধিকার যে যে ধর্মের বিশ্বাসী হোক, ধর্মীয় বিশ্বাসের উপরে তিনি জোর দিয়েছিলেন এবং সকল ধর্মের সমান অধিকার। আজকে বাংলাদেশ সেই যে মৌলিক পরিবর্তনগুলো বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি অতি সাহসের সাথে অল্প সময়ের মধ্যে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। আজকে বাংলাদেশ সেই যে ভিতগুলোর উপরে নির্ভর করে কিন্তু আজকে বাংলাদেশ চলছে। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই যে সময়টা, এটা হলো তিনি রাষ্ট্রপতি ছিলেন, একজন রাষ্ট্রনায়ক ছিলেন, এবং রাষ্ট্রনায়ক হিসাবে এই কাজগুলো করার জন্য তিনি সফল ছিলেন। সফল রাষ্ট্রনায়ক ছিলেন একটাই প্রমাণ, তার শাহাদাতের বরণের পরে ঢাকায় যে বিশাল জানাজা হয়, এই ধরনের জানাজা কিন্তু কোনো মুসলিম রাষ্ট্রনায়কের ইতিপূর্বে হয়নি। এই যে জিয়াউর রহমানের জানাজা হয়েছে তারপরেও এখন পর্যন্ত কিন্তু হয়নি। ওই জানাজা থেকে প্রমাণিত যে দেশের মানুষ কি পরিমাণ তাকে ভালোবাসতেন, কি পরিমাণ জনপ্রিয় ছিলেন। আজকে আরেকটি জীবন তার সংক্ষেপে বলে আমি এই পর্যায়ে শেষ করব, সেটা হচ্ছে রাজনৈতিক জীবন। তিনি একজন রাজনীতিবিদ, অত্যন্ত সুদূর প্রসারী চিন্তার রাজনৈতিক নেতা ছিলেন। তিনি কত সুদূর প্রসারী চিন্তা করেছেন। তিনি একটি দল প্রতিষ্ঠা করলেন। আওয়ামী লীগ এই দেশে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছিল, সেই শূন্যতাকে পূরণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন। এবং এই দলের আদর্শ দর্শন ছিল একটি স্বাধীন সার্বভৌম দেশ, স্বনির্ভর বাংলাদেশ, নিজের মাথা উঁচু করে দাঁড়ানোর বাংলাদেশ, এবং নিজের জনগণের বাংলাদেশ, যে জনগণ তারা ভোটের মাধ্যমে নিজের সরকার প্রতিষ্ঠা করবে, সেই বাংলাদেশের আদর্শ দর্শন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে জনপ্রিয় দল। এই জন্যই আওয়ামী লীগ জিয়াউর রহমানের পরিবারকে এবং বিএনপিকে ভয় পায়। সেই জন্যই দিনের ভোট রাতে ডাকাতি করতে হয়। আজকে সেই কারণে বলতে চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৈনিক জীবন, রাষ্ট্রনায়কের জীবন এবং রাজনীতিকের জীবন অত্যন্ত সফল। এই তিন জীবনের সফলতা সারা বিশ্বের কোন রাষ্ট্রপ্রধান বা নেতার মধ্যে এটা কিন্তু বিরল। হয়তো দুটো থাকতে পারে, হয়তো একটাই থাকতে পারে। একজন রাজনীতিবিদ, সে বিশ্বে বিখ্যাত হয়েছে, কিন্তু তিনটি জীবন নিয়ে, তিনটি সফল জীবন নিয়ে অতি অল্প সময়ে তিনি এত জনপ্রিয় হয়েছিলেন। তার জীবনী, তার কর্ম, তার সফলতা বিবরণ বিস্তৃত করতে গেলে দিনের পর ঘন্টা আলোচনা করা যাবে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই টিএসসি থেকে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দৃষ্টিতে আসি। আমাকে বন্দি না করে তার সাথে কাজ করার সুযোগ করে দেন। আমি সৌভাগ্যবান মনে করি যে একজন স্বাধীনতার ঘোষকের বীরত্তমের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি এখন পর্যন্ত জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে এসে এখন পর্যন্ত এই বিএনপির একজন সদস্য হিসাবে, একজন খাদেম হিসাবে এদেশের জনগণের পাশে থেকে আমি কাজ করতে পারছি। তাই শহীদ জিয়াউর রহমানের এই জন্মদিনে আপনারা যে যে শিরোনামটি করেছেন যে একজন ক্ষণজন্মা মহাপুরুষ, সত্যিকারভাবে তিনি একজন ক্ষণজন্মা মহাপুরুষ। ওনাকে মাত্র এদেশের মানুষ মাত্র 10 বছর চিনে। 71-এর
26 মার্চ 81-তে তিনি শাহাদাত বরণ করেন, মাত্র 10 বছর। আর 10 বছরের মধ্যে তিনি রাষ্ট্রপতি হিসাবে মাত্র 3.5 বছর। এর মধ্যেই বাংলাদেশের এমন ক্ষেত্র নাই যেখানে তিনি অবদান রেখে যান নাই। তাই আজকে যেমন আমাদের জাতীয় পুরস্কার 21শে পদক, স্বাধীনতা পদক কে দেশে প্রবর্তন করেছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অতএব এইভাবে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলা যাবে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি, তার রুহের মাগফিরাত কামনা করি। আবার যদি প্রয়োজন হয় আমি আবার কথা বলবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার পরিবার এবং বিএনপির বিরুদ্ধে কেন এত ষড়যন্ত্র এবং আমরা কোন অবস্থানে আছি, এই ব্যাপারে আমি পরবর্তীকালে আপনাদের সম্মুখে বলার সুযোগ পেলে আমি বলবো। ধন্যবাদ। ইনশাআল্লাহ স্যার, আমরা আবার আপনার কাছে আসবো। আমাদের সাথে আমরা চেষ্টা করছিলাম যে জনাব আমির খুসরো মাহমুদ চৌধুরী, ওনার সাথে যোগাযোগ করতে। উনি আরেকটি প্রোগ্রামে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আরেকটা মিটিং এ যুক্ত আছেন। উনি চেষ্টা করছেন আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমরা এখন জনাব সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি জনাব ইউসুফ হায়দার, স্যার, আপনার কাছে আমরা আরেকটু জানতে চাচ্ছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি, আমরা ইতিহাস থেকে যতটুকু জানি, তিনি গণশিক্ষার মাধ্যমে, বয়স্ক শিক্ষার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার হার বাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছেন। তিনি, আমরা যতটুকু জানি, তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাথে বয়স্ক দুজনকে বাধ্যতামূলক তাদের পড়ানোর বা তাদেরকে শিক্ষাদানের ব্যবস্থা করেছিলেন। তিনি গ্রাম সরকার প্রবর্তন করেছিলেন। তিনি নারী শিক্ষার ব্যবস্থা করেছিলেন এবং নারী শিক্ষার উন্নয়নের জন্য কাজ করেছিলেন। এবং তিনি ইসলামী শিক্ষাকে খুবই গুরুত্ব দিয়েছিলেন। আপনি যে কথাটা বলতে চেয়েছিলেন আপনার সর্বশেষ বক্তব্যে, আপনার কাছে আমি এই বিষয়টা আরেকটু জানতে চাচ্ছি জনাব এএফএম ইউসুফ হায়দার। আমি প্রথমে বলেছিলাম যে ওই একটা জাতির উন্নয়নের জন্য তার মানব সম্পদ উন্নয়নের প্রয়োজন। মানব সম্পদ উন্নয়নে প্রথম সূত্র মানে উপাদান হচ্ছে সুশিক্ষা এবং শিক্ষিত মানব গোষ্ঠী। এবং একটা সমাজের অর্ধেক হচ্ছে নারী। অতএব শুধু পুরুষরাই শিক্ষিত হবে, নারীরা শিক্ষিত হবে না, এটা তো হতে পারে না। তাই তিনি নারী শিক্ষার উপরে যথেষ্ট জোর দিয়েছিলেন। এবং পরবর্তীতে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাচ্ছি যে ওনার সুযোগ্যা স্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার জন্য কিন্তু আরো অনেক কাজ করেছেন। বিশেষ করে উনি নারীদের জন্য বিএসসি বা গ্রাজুয়েশন পর্যন্ত শিক্ষা কি বলে এটাকে ফ্রি করে দিয়েছিলেন। অতএব নারী শিক্ষার উন্নয়ন বিএনপির রাজনৈতিক দর্শনের বা উন্নয়নের দর্শনের একটা মূল ভিত্তি বলা যেতে পারে। আপনি যেটা বলছিলেন, সেই সময় জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা আহরণ করেন এই 1975 সালের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে 7ই নভেম্বর, তখন কিন্তু বাংলাদেশের শিক্ষিতের হার খুব কম ছিল এবং তার অধিকাংশ, আমি প্রায় 20% অফ দ্য পপুলেশন, যারা নাকি এল্ডারলি পার্সন ছিলেন বিশেষ গ্রাম অঞ্চলে, তারা কিন্তু একদম সম্পূর্ণ অক্ষর জ্ঞানহীন ছিলেন, তারা লিখতে পড়তে পারতেন না। এবং উনি যেটা করেছিলেন, গণশিক্ষা কার্যক্রমের অধীনে উনি এই প্রবীণ অক্ষর জ্ঞানীদের স্বাক্ষর জ্ঞানের ব্যবস্থা করেছিলেন। এবং এটা 1979 সালের 21শে ফেব্রুয়ারি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই নিরক্ষরতা দূরীকরণ প্রকল্প চালু করেন। আবার যেটা বলেছিল, স্কুল কলেজে ওই 2টা মানুষকে স্বাক্ষর করার প্রয়োজনীয়তা ছিল। এটা ছাড়া যেটা ছিল যে আলাদা প্রজেক্টই ছিল যে স্বেচ্ছাশ্রমের ভলেন্টারিলি people will teach the elderly people in the evening, রাত্রেবেলা শিখাবে। আর জিয়াউর রহমান সাহেব নিজে সেই সমস্ত স্কুলে, বহু স্কুলে উনি গেছেন, নিজে উনি পড়িয়েছেন। এবং সেই 1 বছরের মধ্যে ওই 1979 সালের 21শে ফেব্রুয়ারি এটা সূচনা করা হয়। এবং তার 1 বছরের মধ্যে
27 লক্ষ, আই রিপিট 27 লক্ষ লোককে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন করে তুলেছিলেন এবং 5 বছরের মধ্যে দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত জাতির জন্য অত্যন্ত বড় দুর্ভাগ্যের বিষয় যে উনি 5 বছর সেই সময়টা পেলেন না, যেটা মোশাররফ সাহেব বলেছেন যে মাত্র 3.5 বছর, এবং এই খরজন্মা পুরুষ মাত্র 10 বছরের সুযোগ, 10 বছরের মানে বাংলাদেশ উত্তর 10 বছর সময় উনি যা করেছেন তা ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। তো এটা হচ্ছে তার ওনার কি বলে এবং প্রাথমিক শিক্ষার ব্যাপারেও উনি যথেষ্ট অবদান রেখেছেন। যেমন উনি আপনার প্রথম যে অন্তর্বর্তীকালীন দ্বিবার্ষিক পরিকল্পনা হয় এবং পরবর্তীতে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়, সেইখানে শিক্ষা খাতের উন্নয়নে মানে প্রায়োরিটি বেসিসে উনি বরাদ্দ রেখেছিলেন প্রাইমারি শিক্ষার জন্য। এবং 1981 সালে থানা পাবলিক লাইব্রেরি কাম অডিটোরিয়াম স্থাপন করেন, অর্থাৎ প্রতিটা থানায় একটা করে পাবলিক লাইব্রেরি এবং একটা মানে অডিটোরিয়ামের প্রকল্প গ্রহণ করেছিলেন। অর্থাৎ প্রতিটা থানায় আপনি একটা লাইব্রেরি পাবেন এবং ওনার সময় হয়েছিল, এবং একটা অডিটোরিয়ামও স্থাপন করা হয়েছে তাদের মানে বিভিন্ন মেধার বিকাশ এবং মেধা চর্চার জন্য। তো এই হচ্ছে আপনার মানে যদি বলি আমরা এই প্রাথমিক শিক্ষা, তারপরে নারী শিক্ষা এবং গণশিক্ষার ব্যাপারে জিয়া রহমানের অবদানের কথা। জি, আপনাকে আর কিছু বলবেন স্যার? না, আরেকটা আমি বলতে চাচ্ছিলাম, বিজ্ঞান আর প্রযুক্তির কথা আমি কিছুটা বলেছি এবং সেটা তো ঠিকই আছে। তবে আরেকটা ব্যাপার যেটা হচ্ছিল ওই প্রাইভেট কলেজের বা প্রাইভেট কলেজ বা প্রাইভেট স্কুলের শিক্ষকদের একটা বিরাট একটা ইস্যু ছিল। সেটা ছিল যে ওনাদের কোনো শিক্ষানীতি ছিল না, শিক্ষা কার্য এবং চাকুরি বিধির ছিল না তখন। জিয়া রহমান সাহেবই এই বেসরকারি শিক্ষকদের জন্য অভিন্ন একটা চাকরি বিধি প্রণয়ন করেছিলেন এবং সবচেয়ে বড় অবদান, এবং প্রাইভেট স্কুলের শিক্ষকরা তাকে মানে চিরস্মরণীয় হয়ে থাকবে তাদের কাছে। উনি একমাত্র, তিনি প্রথম ব্যক্তি যিনি শুধু এটা মানে অভিন্ন চাকরি বিধি প্রণয়ন করেন নাই, তাদের বেতনের 50% ভাতা দেওয়ার ব্যবস্থা উনি করেছিলেন। অতএব শিক্ষার ব্যাপারে, বাংলাদেশের শিক্ষার ব্যাপারে যেটা, এবং এখন দেখেন বাংলাদেশের শিক্ষা অবস্থা অত্যন্ত ভয়াবহ। আমাদের দেশে গ্র্যাজুয়েটরা কোনো চাকরি পাচ্ছে না। আপনারা তো জানেন কিনা জানে না যে বিশেষ করে প্রাইভেট সেক্টরে, এখানে বহু প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে এবং এখানে আমাদের বহু গ্র্যাজুয়েট বেরোচ্ছে, কিন্তু তারা কিন্তু চাকরি পাচ্ছে না। এবং শোনা যাচ্ছে যে বাংলাদেশে এখন লাখ লাখ বিদেশি লোক এই চাকরি করছে, আমাদের গ্র্যাজুয়েটরা চাকরি পাচ্ছে না। অথবা আমাদের শিক্ষা ব্যবস্থাটা যে এখন খুব বেশি একটা ইফেক্টিভ না, এটাই তার বহিঃপ্রকাশ। কিন্তু জিয়া রহমানের সময় যারা শিক্ষিত হয়েছে বা ওই সময় ওই শিক্ষা ব্যবস্থা যারা শিক্ষিত, তাদের খুব কম সংখ্যকই আমাদের বেকার ছিল। কিন্তু এখন বেকার শিক্ষিত গ্র্যাজুয়েটের সংখ্যা অনেক 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 বেড়ে গেল। তার কারণটা হচ্ছে তাদের শিক্ষার মানের অভাব এবং এই মানে কার্যক্ষেত্রগুলা, ওয়ার্ক প্লেস গুলা এখন বিদেশিরা এসে এখানে ভিড় জমাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনি খুব সুন্দরভাবে শিক্ষা ক্ষেত্রের উন্নয়ন এবং শিক্ষা ক্ষেত্র সহ অনেকগুলো বিষয় উপস্থাপন করেছেন। আমরা আশা করি আমাদের দর্শক শ্রোতা শুনতে পেরেছেন, জানতে পেরেছেন। আমরা ডক্টর খন্দকার মোশাররফ স্যার আপনার কাছে আসছি। তার আগে আমি আরেকটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু ফরওয়ার্ডিং দিচ্ছি। সেটা হলো 16ই ডিসেম্বর 1971 বাংলাদেশের মানচিত্র পেল স্বাধীনতার স্বীকৃতি। বিশ্বের দরবারে যুক্ত হলো আরেকটি নাম, বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ 30 লক্ষ শহীদ তাজা রক্তে লিখে দিল বাংলাদেশের নাম। বাতাসে আকাশে, বাংলাদেশের আকাশে পতাকা উড়ল, অভ্যুদয় হয়ে গড়ল স্বাধীন সার্বভৌম বাংলাদেশে। সেই গর্বিত বিজয়ের 50 বছর আলিঙ্গন করতে যাচ্ছে আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের কোটি কোটি মানুষকে। সেই স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই বাংলাদেশে 50 বছর কালে
কেমন যাচ্ছে বাংলাদেশ, যদি আপনি সংক্ষেপে বলেন জনাব ডক্টর খন্দকার মোশাররফ স্যার। এটাই আমাদের শেষ কথা। আমার মনে হয় যে আমরা অনেকক্ষণ আলোচনা করে ফেলেছি। আমি সংক্ষিপ্তভাবেই বলবো যে আমরা স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী আমরা পালন করতে যাচ্ছি। অবশ্যই এই 50 বছরে স্বাভাবিকভাবে এই বাংলাদেশের আমরা কোথায় অবস্থান করছি, বর্তমান অবস্থা কি, কি হওয়া উচিত ছিল, এটা অবশ্যই মূল্যায়ন হবে এই 50 বছরে। আমার মূল্যায়ন হচ্ছে যে মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, স্বাধীনতার যে প্রত্যাশা ছিল, দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমরা এই 50 বছরে সেই প্রত্যাশাকে, সে আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি নাই। প্রথম 1 নম্বর গণতন্ত্র। আমি এর আগেও বলেছি যে গণতন্ত্র বাকশাল করে গণতন্ত্র হত্যা করা হয়েছিল। এই 50 বছরের ইতিহাসে আসবে হোসেন মোহাম্মদ এরশাদ একটি নির্বাচিত প্রেসিডেন্ট বিচারপতি সাত্তারকে অপসারণ করে সামরিক আইন করে ক্ষমতায় এসেছিল, গণতন্ত্রে আরেকবার হত্যা করা হয়েছিল। আগেরবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিলেন, আবার এরশাদের স্বৈরতন্ত্র থেকে আপসহীনভাবে 9 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংগ্রাম করে সেই স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন, যাতে করে সকল ইলেকশন, জাতীয় সংসদ ইলেকশন প্রস্তাবিতভাবে হয়, সুষ্ঠু নিরপেক্ষভাবে হয়, প্রকৃত নিরপেক্ষ। সেই জন্য তিনি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি সরকার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা প্রবর্তন করলেন। আজকে কি দেখি, আজকে গণতন্ত্রের অবস্থা। এই বর্তমান যারা সরকার প্রধান, তারা নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তারা কি করলেন, সেই তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাকে বাতিল করে দিয়ে আজকে গায়ের জোরে সরকারে আছেন। এই আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন। এই গত 12 বছরও কিন্তু ক্ষমতায় আছেন কোনো জনগণের নির্বাচনের সরকার নয়। তারা 2008-এ ক্ষমতায় এসেছেন, তৎকালীন 1/11 ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে জরুরি আইন, সেই সরকার, জরুরি আইনের সরকার তাকে বসিয়ে দিয়ে গেছেন। তারপরের যে নির্বাচন আসলো 14, সেখানে বিনা ভোটে নির্বাচিত হলেন। আবার যখন 18 আসলো, তখন 30 দিনে যে ভোট হওয়ার কথা ছিল, 29 তারিখ রাত্রে, 29শে ডিসেম্বর রাত্রে তা ডাকাতি করে তারা আজকে ক্ষমতায়। আজকে গণতন্ত্র নাই। গণতন্ত্র নাই বলে আজকে কিন্তু রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান আছে, যন্ত্র আছে, সবগুলো আজকে বিকল হয়ে গিয়েছে দলীয়করণের মাধ্যমে। মানুষের আশা ভরসার শেষ স্থল যে বিচার বিভাগ, তাও আজকে দলীয়করণ হয়ে আজকে সম্পূর্ণ বিচারহীনতা। এখানে বিচার নেই, সুবিচার নেই। আপনারা দেখেছেন যে একজন প্রধান বিচারপতি এস.কে. সিনহা, সে একটি বাংলাদেশের ইতিহাসে একটি সত্য বিষয়কে তিনি তার রায়ের মধ্যে প্রতিফলিত করেছিলেন, যেটা এই সরকারের বিরুদ্ধে গিয়েছিল। কিভাবে অপমানজনকভাবে তাকে জোর করে পদত্যাগ করতে বাধ্য করেন এবং দেশ থেকে বিতাড়িত করেছেন। তাই নয়, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছেন। তার অর্থ হচ্ছে বিচার এই সরকার যেভাবে বলবে সেভাবে করতে হবে। তাই যদি হয়, যদি আজকে এই আশা ভরসার শেষ স্থল বিচারালয়েও যদি এইভাবে দলীয়করণ হয়ে যায়, তাইলে আর কিছু থাকে না। যার ফলে আজকে যখন আপনারা দেখছেন বাংলাদেশে কি চলছে, গণতন্ত্রহীনতা, বিচারহীনতার কারণে আজকে লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ক্যাসিনোবাজি, এমন কোনো সেক্টর নেই যেখানে লুটতরাজ নেই। ব্যাংকগুলো আজকে কি পরিমাণ লুট হয়েছে, ব্যাংকের
বিভিন্ন উসিলায় সরকার দলীয় যারা ডাইরেক্টর করেছিল ব্যাংকগুলোতে, তারা কিভাবে টাকা সেখান থেকে নিয়ে গেছে, ভুয়া প্রজেক্টের নামে লোন নিয়ে সেই সকল টাকা বিদেশে পাচার করেছে। এবং এই সরকারের সময় বাংলাদেশ ব্যাংকই বলছে যে কত হাজার কোটি টাকা সুইস ব্যাংকে আমাদের বাংলাদেশের নাগরিকরা পাচার করেছে। আজকে কানাডাতে বেগমপাড়া, মালয়েশিয়াতে সেকেন্ড হোম কারা করেছে? এই আওয়ামী লীগের যারা নেতা, তাদের যারা সমর্থক, ব্যবসায়ী, যারা কর্মকর্তা, অসৎ কর্মকর্তা, তারা লুটপাট করে বাংলাদেশের সম্পদকে বিদেশে নিয়ে যাচ্ছে। সরকার দায়িত্ব ছিল এগুলোকে নিয়ন্ত্রণ করা, কিন্তু সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। কেন পারছে না? এই জন্য যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে অনৈতিকভাবে। যারা অনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে তারা তো নৈতিক কথা বলতে পারে না। তাই আজকে বাংলাদেশ সর্বক্ষেত্রে আজকে দেউলিয়া, ব্যাংকগুলো দেউলিয়া। আমাদের আজকে আপনারা দেখেছেন যে এই করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার পরে সারা বিশ্ব যেখানে সকল ক্ষেত্রে মানবিক আচরণ করেছে, সেখানে বাংলাদেশ এর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নেতারা কি পরিমাণ অমানবিক এবং কত রকমের দুর্নীতিবাজ হলে এই করোনার পরীক্ষা নিয়েও তারা কি পরিমাণ কেলেঙ্কারি করেছে। পরীক্ষা করার নামে নমুনা নিয়ে পরীক্ষা না করে তাদেরকে নেগেটিভ, করোনা নেগেটিভ সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এবং এই সার্টিফিকেট নিয়ে ইটালিতে গিয়ে আমাদের বাংলাদেশিরা ধরা পড়লেন যে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে গিয়েছে, এয়ারপোর্টেই তাকে পজিটিভ দেখা যাচ্ছে। এবং সেই জন্য সারা বিশ্বে আমাদের মাথা হ্যাট হয়ে গিয়েছে। এমন কোনো বিশ্বের বড় বড় পত্রপত্রিকা নাই। আমেরিকা, ব্রিটেনের সকল পত্রিকাতে, রোমে সকল পত্রপত্রিকায় আমাদের এখানে এই কীর্তি সম্বন্ধে, এই জালিয়াতি সম্বন্ধে প্রকাশ পেয়েছিল, যার জন্য ইটালির প্রধানমন্ত্রী বলতে বাধ্য হয়েছিলেন যে বাংলাদেশিরা এক একজন করোনা বোম। এর থেকে দুর্ভাগ্য আমাদের আর কি হতে পারে? অর্থাৎ আজকে এই দুর্দিনেও এই আওয়ামী লীগের সরকারের লোকেরা এইভাবে দুর্নীতি করতে পারে। তো অতএব আজকে যদি আমরা এভাবে আলোচনা করতে চাই, দীর্ঘ হয়ে যাবে। আমি বলতে চাই, দেশে এখন সংকট, মহা সংকট। সেটা হচ্ছে গণতন্ত্রের সংকট, বিচারহীনতার সংকট। এই দেশে সব কিছু, সকল প্রতিষ্ঠান আজকে ধ্বংসের মুখে। দেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার পথে। তাই যদি দেশকে বাঁচাতে হয়, জাতিকে বাঁচাতে হয়, তাহলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আমাদের গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থাকতে বাধ্য হচ্ছেন, তাকে বাংলাদেশে এসে নেতৃত্ব দেওয়ার জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। এবং সেটা করতে পারে একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং দর্শন যারা বিশ্বাস করে, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য এবং এদেশের জাতীয়তাবাদী গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তি। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই 85তম এই জন্মদিনে আমি আশা করব যে আজকে আমরা যে জায়গাখানে থাকি না কেন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশকে বাঁচানোর স্বার্থে, মানুষ বাঁচাও দেশ বাঁচাও আমাদের নেত্রী বলেছেন, সেই স্বার্থে এবং এই দেশের মালিকানা জনগণের, সেই জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্যে আসুন আমরা যে যে অবস্থানে আছি আমরা ঐক্যবদ্ধ হই, সংগঠিত হই। বিদেশে থেকেও অনেক অবদান রাখা যায়। দেশে যারা শুনছেন তাদের কাছে আহ্বান, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে, দর্শনকে যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে কাজ করতে হবে এবং এদেশে একটি পূর্ণাঙ্গ গণতন্ত্র, প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তা করতে হলে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এই নির্বাচন করতে হবে। আর এই ফেসিবাদী সরকার যারা গণতন্ত্র হত্যা করেছে, তারা কিন্তু গণতন্ত্র দেবে না। এই জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক শক্তি এই সরকারকে বাধ্য করতে হবে, অন্যথায় তাদের হাত থেকে দেশকে রক্ষা করে এদেশে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে।
তাহলেই আমাদের এই যে সংকট, এই সংকট থেকে আমরা উত্তরণ পাব। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে এটাই হোক আমাদের সকলের শপথ। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বহির্বিশ্বে আবার করোনা হানা দিচ্ছে, ব্রিটেনে আরো খারাপের অবস্থার দিকে যাচ্ছে। আপনারা যে যেখানে আছেন আপনারা নিজেদের সুরক্ষা করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা দুঃখিত যে জনাব আমির খসরু মাহমুদ স্যার আমাদের সাথে সংযুক্ত হতে পারেননি। উনি আরেকটা মিটিংয়ে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মিটিংয়ে যুক্ত আছেন। আমরা ইউকে বাসী বা ইউরোপিয়ান বাসী বা যারা আছি আমাদের এখানে, স্যার বলেছেন যে আমাদের করোনা পরিস্থিতি খুবই মহামারী আকার ধারণ করেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। রক্ত দিয়ে লিখেছি যে নাম, সে নাম বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় আঙ্গিনা, সবুজে ঘেরা সোনালী ধানের রঙিন সীমানা। বাংলাদেশ তুমি কোটি কোটি মানুষের ভালোবাসা, সকাল সন্ধ্যায় লাখো কোটি হাসি কান্না, স্বপ্ন পূরণের আশা। তোমার সবুজ আঙ্গিনায় আমার বসবাস, গর্বিত আমি, গর্বিত বাংলাদেশের মানুষ। কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত থাকুক আমার বাংলাদেশ, আমার স্বাধীনতা, আমার বাংলাদেশের গণতন্ত্র। সবার জন্য শুভকামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।